প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, যেসব এলাকায় এই শিল্প গড়ে উঠবে সেখানকার পরিবেশ রক্ষার ব্যাপারেও সচেতন থাকতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি তিনি এই শিল্পের জন্য সব ধরনের নিয়মনীতি মেনে চলারও পরামর্শ দেন। এর আগে সকালে দক্ষিণ ও মধ্য এশীয় বিষয়ক মার্কিন প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব স্টেট জেফ্রি প্যাট সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রীর সাথে। এ সময় অন্যান্যের মধ্যে মার্কিন রাষ্ট্রদূত ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব উপস্থিত ছিলেন। রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে উদ্বেগজনক হারে শিশু কিশোর নিখোঁজ বা অপহৃত হচ্ছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী গড়ে প্রতি মাসে এলাকা থেকে 11 শিশু কিশোর নিখোঁজ হয়। এদের অধিকাংশেরই কোনো খোঁজ পাওয়া যায় না। এলাকাবাসীর অভিযোগ, একটি শক্তিশালী পাচারকারী চক্র এলাকায় সক্রিয় রয়েছে। ফখরুল আলম কাঞ্চনের বিশেষ রিপোর্ট। রাজধানীর বিমানবন্দর রেল স্টেশনের পূর্ব দিকে দক্ষিণখান থানা। ঘনবসতির এ এলাকায় দরিদ্র ও নিম্নবিত্ত মানুষের বসবাস। এলাকায় ঢুকতেই চোখে পড়বে সন্ধান চাই শিরোনামের পোস্টার। পুলিশের পরিসংখ্যান অনুযায়ী এই এলাকা থেকে প্রতি 3 দিনে একটি করে শিশু নিখোঁজ অথবা চুরি হচ্ছে। 2010 সালে শিশু কিশোর নিখোঁজ হয়েছে 132 জন। তবে বাস্তবে শিশু চুরি বা নিখোঁজের সংখ্যা আরো অনেক বেশি। শুধু চুরি নয়, শিশু অপহরণ করে মুক্তিপণও দাবি করছে। যেদিন নিচে সেদিন রাত্রে 10টার সময় ফোন আসছে আমাদের এখানে একটা মোবাইলে, যে যদি বাচ্চা নিতে হয় 2 লাখ টাকা নিয়ে আসো অমুক জায়গায়, যে বললো কালসি অ্যাফেন্স গার্মেন্টসের সামনে, রাত্রে 1টার সময় টাকা নিয়ে আসবা তুমি এবং তোমার ওয়াইফ, এর ছাড়া কোনো লোক আসবে না। আর যদি কেউ পুলিশের কোনো সহযোগিতা নেওয়া তো তাহলে ছেলের লাশ ফেলাই দেব। ব্যক্তিগত প্রচেষ্টায় 2-1 জন শিশু উদ্ধার হলেও বেশিরভাগ থাকছে নিখোঁজ। সম্প্রতি পাচার চক্রের হাত থেকে উদ্ধার পাওয়া শিশু তাজু জানায় তার সেই দুঃসহ স্মৃতির কথা। আমরা স্কুল থেকে আইয়া দিকে খেলতে গেছিলাম, তারপরে একটা পোলা এসে বললো যে ঘুরতে যায়, তারপরে নিয়ে এয়ারপোর্টে ট্রেনে উঠে কমলাপুর রেল স্টেশনে নামাইছে। আমার বাচ্চা হারান গেছে মাস 3 আগে। আদর করি না বাচ্চা করে, আদর বাচ্চারা দুনিয়ার একটি বাচ্চা একটি। কিন্তু তাজুর মতো সৌভাগ্য হয়নি লিটন, আলামিন আর হিমেলের মতো অনেক শিশু। প্রায় 6 মাস ধরে নিখোঁজ হিমেলের বাবা মার কান্না তাই থামছে না। আমি আমার ভাই আমার সন্তানটা ফেরত চাই ভাই, আমি আমার ফেরত চাই ভাই। আমি 7 মাস ধরে আমার বাচ্চাদের আমি দেখি না ভাই। সাধারণ মানুষের অভিযোগ, এলাকায় একটি শক্তিশালী পাচারকারী চক্র তৎপর, কিন্তু পুলিশ তাদের গ্রেপ্তারে উদ্যোগী হয় না। পাচারকারী থাকতেও পারে, তবে তারা আউট অফ সিন, তারা আমাদের নজরের বাইরে তাদের অবস্থান। ফখরুল আলম কাঞ্চন, এনটিভি নিউজ, ঢাকা। সামরিক শাসকরা মুক্তিযুদ্ধের ঐক্যকে বিভক্ত করেছিল বলে অভিযোগ করলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযুদ্ধ সংসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে সৈয়দ আশরাফ বলেন, শুধু বেগম জিয়াই নন, কুখ্যাত রাজাকারদের প্রতিষ্ঠিত করার প্রক্রিয়া শুরু হয়েছিল জিয়াউর রহমানের শাসনামল থেকেই। ইতিহাস বিকৃতির মাধ্যমে বিভ্রান্ত করা হয়েছে তরুণদের, যার ধারাবাহিকতা ছিল এরশাদের সময়ও। তাই নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করতে মুক্তিযোদ্ধাদের ৭১-এর মতো এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সেই প্রজন্ম নষ্ট বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের মাধ্যমে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। এই সামরিক স্বৈরা শাসকরা সেই ঐক্যকে বিনষ্ট করেছে, 2 ভাগে ভাগ করেছে জাতিকে। জিয়াউর রহমানের সময় যে প্রজন্ম, এরশাদের সময়ের যে প্রজন্ম, সেই প্রজন্ম নষ্ট প্রজন্ম। এই নষ্ট প্রজন্মকে পরিবর্তন করা সম্ভব নয়। নতুন প্রজন্মকে আবার মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করতে হবে। বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে জনদুর্ভোগ ততই বাড়বে। তাই জনরোষ থেকে বাঁচার জন্য সরকারকে ক্ষমতা ছেড়ে দিয়ে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। বিকেলে রাজধানীর মুক্তাঙ্গনে এক স্মরণ সভায় বিএনপি মহাসচিব বলেন, সরকারের মন্ত্রী এমপিদের দায়িত্বজ্ঞানহীনতার বক্তব্যের কারণে আকাশচুম্বী হয়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার। শেয়ার বাজার থেকে লুট করে নেওয়া হয়েছে হাজার হাজার কোটি কোটি টাকা। 2001 সালে হরতালের দিন মালিবাগে বিএনপির মিছিলে গুলিবিদ্ধ হয়ে 4 নেতাকর্মীর মৃত্যুর স্মরণে আয়োজিত এই সভায়
হয় সেই হত্যাকাণ্ডের অভিযুক্ত আওয়ামী লীগ নেতার মামলা প্রত্যাহারের তীব্র নিন্দা জানান খন্দকার দেলোয়ার। বলেন, বিএনপি ক্ষমতায় আসলে সরকারের সব অপকর্মের বিচার হবে। তখন কোন নীতিতে কোন বিবেকে আপনারা ক্ষমতা আছে জনগণের কষ্টে লাঘব করার, কষ্ট থেকে তাদের মুক্তি দেওয়ার আপনারা পদত্যাগ করে নির্বাচন হোক, সেই নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবে, জনগণ যাদের ক্ষমতায় বসাবে, ভোট দেবে, সেই এয়ার নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবে, বিএনপি অবশ্যই সেটা মেনে নেবে। রাজধানীতে দুটি পৃথক ছিনতাইয়ের ঘটনায় এক ব্যবসায়ী নিহত এবং একজন আহত হয়েছে। উভয়ের কাছ থেকে প্রায় 20 লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে বলে জানা গেছে। এস এম আতিকের রিপোর্ট। বাড্ডার বাসিন্দা চাল ব্যবসায়ী শামসুল ইসলাম রোববার দুপুর 2টার দিকে ইসলামী ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে মধ্য বাড্ডার হোসেন মার্কেটের সামনে এলে সন্ত্রাসীরা তার পেটে গুলি করে তার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসারত অবস্থায় বিকেল 4:30টার দিকে শামসুল মারা যান। তার কাছে পাওয়া একটি কাগজ থেকে পুলিশের ধারণা 18 লাখ টাকা ছিল শামসুলের কাছে। ব্যাংকে গেছে, ব্যাংকের কি করছে এটা তো আমি জানি না, আমি তো কিছু জানি না। এটা তো এরা জানে, যারা দিছে ওরা জানে, এটা আমি তো কিছু জানি না। আমি কিছু প্রত্যেকদিন তো ব্যাংক করে, ডেলি তো ব্যাংক করে। এদিকে গ্যান্ডারিয়ার দয়াগঞ্জ নতুন রাস্তায় ছিনতাইকারীদের গুলিতে গুরুতর আহত হয়েছেন গ্যান্ডারিয়ার বাসিন্দা আব্দুল হক। তিনিও ব্যাংকে টাকা জমা দিতে যাচ্ছিলেন। যখন খবর দিল তখন থেকে আমার ভাই এক দোকানে পড়ে রয়েছে, দৌড় দিয়েছে, তো তারা ব্যাগ নিয়ে গেছে, টাকা ব্যাংকে জমা দিয়েছে। টাকা এখন খবর পেলাম যে 19 লাখ টাকা। ব্যবসায়ী শামসুল ইসলাম হত্যার ঘটনায় 3 জনকে আটক ও 4 লাখ টাকা উদ্ধার করেছে বাড্ডা থানা পুলিশ। এস এম আতিক, এনটিভি নিউজ, ঢাকা। এনটিভির ভিডিও এডিটর আতিকুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। 2 বছর আগে এই দিনে মগবাজারে ছিনতাইকারীদের গুলিতে প্রাণ হারান তিনি। আতিক হত্যাকাণ্ডের বিচার চলছে নিম্ন আদালতে। মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিয়ে দ্রুত বিচার কাজ শেষ করার দাবি জানিয়েছেন তার স্বজনেরা। তানজিল মাহমুদের রিপোর্ট। অফিস শেষে নয়াটোলার বাসায় ফিরছিলেন আতিক। মগবাজার রেলগেটের কাছে তাকে ঘিরে ধরে 4 ছিনতাইকারী। বুকে পিঠে 3টি গুলি করে ছিনিয়ে নেয় তার মোটরসাইকেলটি। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাকে। সবার প্রাণান্তকর চেষ্টাও সেদিন বাঁচাতে পারেনি আতিককে। তার হত্যার বিচারের দাবিতে পালন করা হয় মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি। কিন্তু 2 বছর কেটে গেলেও নিম্ন আদালতে মামলা জটের কারণে ধীর হয়ে পড়েছে বিচার প্রক্রিয়া। বিচারক এ বিষয়ে বলে যে আমার কোর্টে প্রচুর মামলা, শত শত মামলার কারণে আমি ডেট দিতে পারি না। আতিকের বড় ভাই মামলার বাদী গত 10 নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছে যে আমার ভাইয়ের হত্যার বিচারটা যেন দ্রুত হয়, আমার বৃদ্ধ বাবা মা তারা যেন আমার ভাইয়ের বিচার দেখে যেতে পারেন। কিন্তু এই বিষয়ে আমার বাদী বা আমরা কোনো তথ্য জানতে পারিনি। আটক খুনিদের বিচার দ্রুত শেষ করার দাবি জানিয়েছেন আতিকের স্বজন ও সহকর্মীরা। তানজিল মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। আজ সবার সাথে রং মেলানোর দিন। আজ 1 ফাগুন। প্রকৃতি সেজে উঠেছে নতুন সাজে। তাকে বরণ করে নিতে চারুকলার বকুলতলায় সকাল থেকেই ছিল উৎসব ব্যস্ততা। জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদের আয়োজনে রঙে বর্ণে বসন্তকে অর্ঘ্য দান করা হল। অসংখ্য উৎসাহী মানুষের উপস্থিতি আর সমারোহে 1417 বসন্ত বরণ নিয়ে আরো জানাচ্ছেন তামান্না মজুমদার। এভাবেই বসন্তের আবাহনীতে অনুরণিত হতে থাকে বকুলতলা। অনেক সংস্কৃত সময়ের সাক্ষী এই চত্বর সকাল থেকেই হয়ে ওঠে বর্ণময়। সমস্ত দৃশ্যপট জুড়ে থাকে বসন্ত সাজ, নেপথ্যে ভাসে বসন্তের সুর। এখানে ফার্স্ট আসলাম, অনেক ভালো লাগছে। আর
বাঙালির জন্য একটা বড় উৎসব। আর আমি এদিকে নাচ করতে আসছি, অনেক ভালো লাগছে। প্রত্যেকটা ভার্সিটি যদি অ্যারেঞ্জমেন্ট গুলো করে তাহলে তখন মানুষ জানতে পারবে আসলে বাঙালি কালচার গুলা, তাই না? ঢাকা ভার্সিটি ছাড়াও মানে নর্থ সাউথ বলেন, আইউবি বলেন, সবার করা উচিত। প্রকৃতিকে নিজের মাঝে ধারণ করার এক ব্যাকুলতা ছেয়ে রাখে সমস্তটা সময়। বসন্ত মুহূর্তে একে অন্যকে রাঙিয়ে দিয়ে এভাবেই একাত্মতার আকাঙ্ক্ষা জাগিয়ে রাখে সমবেত সবাই। এটারও যথাযথ মর্যাদা আছে একটা বাঙালির জীবনে। যথেষ্ট রঙিন একটা উৎসব, খুব রঙিন ভাবে আমাদের উদযাপন করা উচিত। সবাই আর কি মানে উৎসাহ উদ্দীপনা নিয়ে আসছে, ঘুরতেছে, দেখতেছে, তারপরে মজা করতেছে, মানে উপভোগ করতেছে। এই দিনটা ভালো লাগতেছে। পয়লা ফাল্গুনে এসে অনেক ভালো লাগছে। যে মুক্তি স্বপ্ন বুকে ধারণ করে মহাসংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল জাতি, তা ছিল সকল মানুষের জীবনের বসন্ত বয়ে আনার প্রত্যয়। তারই ধারাবাহিকতায় এই উৎসব ভাবনা, যা সন্ধান দেবে শিকড়ে। এই ধরনের একটি অসাম্প্রদায়িক এবং সম্প্রীতির বন্ধনের যে অনুষ্ঠান যত বেশি আমাদের দেশে হবে, তত বেশি আমাদের নতুন প্রজন্মকে আমরা শেকড়ের কাছাকাছি রাখতে পারবো। সুন্দরের বিকাশে সমষ্টির কল্যাণে শুরু হয়েছে প্রেরণার নতুন অভিযাত্রা। এই পথের বাধা অনেক, তবে সুন্দরের সঠিক খোঁজে নতুন ভাবে বসন্তবাণী সঞ্চার করবে প্রাণের স্পন্দন, যা বয়ে আনবে কল্যাণময় এক মুহূর্ত। তামান্না মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। কে বলেছে শহরের ফাগুনে আগুন নেই? নগরের যান্ত্রিক জীবনেও লোকজন ফাগুনকে উপভোগ করতে বিকেল থেকে মিলিত হয়েছে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে বসন্ত উৎসবে। জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদের আয়োজনে এই বসন্ত মিলনের কথা জানাচ্ছেন আরাফাত সিদ্দিক। ধুলো পড়া এই গাছে নগরীর ফাগুন না বোঝা গেলেও ফাগুন লেগেছে নাগরিকের মনে, এটা বুঝতে কষ্ট হয় না একটুকুও। আজকেই হচ্ছে বাঙালির ভালোবাসার দিন। ক্যালেন্ডারে যে আজ পহেলা ফাল্গুন, যত ব্যস্ততাই থাক না কেন বসন্তকে তো স্বাগত জানাতেই হয়। ঋতুরাজ বসন্ত তো প্রকৃতিরই শ্রেষ্ঠ রূপ, সেই প্রকৃতিরই বন্দনা বারবার উঠে আসে মানুষের কণ্ঠে। এমন ছন্দে মুগ্ধ ইট পাথরের নাগরিকরাও যেন আরো ভালোবাসতে চায় পরস্পরকে। ছোট বড় সবাই হারিয়ে গেল বসন্তের প্রথম এ বিকেল উৎসবে। আজিকার বসন্তের প্রভাতের রবীন্দ্র সরোবরে এই ছোট্ট পরিসরটি হলো আনন্দ ভালো লাগার এক সার্বজনীন মিলন মুহূর্ত। চারিদিকে রঙের ছড়াছড়ি, সেই জন্য ফাগুনটা অন্যরকম আসলে। আমি ঢাকায় থাকি না, আমি যশোর থেকে এসেছি এই প্রোগ্রামটা দেখার জন্য। মোরা নাচি ফুলে ফুলে দুলে দুলে, সবাই আমরা বাঙালি একসাথে একভাবে ফাল্গুনের উৎসবে আসছি, এটা দেখতে অনেক ভালো লাগতেছে। আমায় তোরাতে এনে ডাকে দিলি প্রাণ কোকিলা রে। এনটিভির সরাসরি সম্প্রচারে ঘরে বসেও